মাকে অনাথ আশ্রমে রেখে আসতে গেল এক যুবক। সেখানে একটি রাত কাটালো। এরপর এমন ঘটনা ঘটল যা তার আত্মাকে নাড়িয়ে দিল। পাঠক, এটি দার্জিলিংয়ের এক মেঘলা রাতের বাস্তব কাহিনী। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা ছুঁই ছুঁই। পাহাড়ের ঢালে অবস্থিত একটি জরাজীর্ণ বৃদ্ধাশ্রমের গেটে একটি কালো ট্যাক্সি এসে নিঃশব্দে দাঁড়ালো। ট্যাক্সি থেকে ত্রিশোর্ধ্ব এক যুবক নামল। তার চোখে মুখে বিরক্তি ও ক্লান্তির ছাপ স্পষ্ট। তার নাম সৌমিত্র। ট্যাক্সির পেছনের দরজা খুলল এবং সেখান থেকে এক শীর্ণকায়া বৃদ্ধা ধীরে ধীরে বাইরে এলেন। তার চুলে পাক ধরেছে এবং হাতে একটি পুরনো চামড়ার ব্যাগ। তিনি সৌমিত্রর মা অরুন্ধতী। সৌমিত্র কোনো কথা না বলে সোজা আশ্রমের গেটের দিকে পা বাড়াল। অরুন্ধতীও ধীর পায়ে ছেলের অনুসরণ করতে লাগলেন। গেটের ঠিক ভেতরেই ছোট্ট একটি অফিস ঘর ছিল। সেখানে এক প্রৌঢ় বসেছিলেন। সৌমিত্র সোজা তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো এবং অধৈর্য হয়ে বলল, দাদা, আমি আমার মাকে এখানে ভর্তি করতে চাই। কি কি ফর্মালিটি আছে জলদি বলুন। চেয়ারে বসা প্রৌঢ় নিজের চশমাটা মুছে সৌমিত্রর দিকে তাকালেন এবং তারপর অরুন্ধতীর দিকে দৃষ্টি ফেরালেন। তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি ছিল। ভাই, আজ তো ভর্তি নেওয়া সম্ভব হবে না, তিনি খুব শান্ত স্বরে উত্তর দিলেন। সৌমিত্র রেগে গেল। কেন? সমস্যাটা কোথায়? প্রৌঢ় নির্লিপ্ত গলায় বললেন, আমাদের প্রধান কর্মকর্তা জরুরি কাজে শহরে গেছেন। তিনিই নতুন আবাসিকদের ফাইলে সই করেন। তিনি না ফেরা পর্যন্ত নতুন কাউকে আবাসিক হিসেবে গ্রহণ করার নিয়ম নেই। কথাটি শুনে সৌমিত্র চোয়া শক্ত হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, দেখুন মশাই, আমি অনেক দূর থেকে ড্রাইভ করে এসেছি। ভোরেই আমাকে আবার ফিরতে হবে। আপনি অন্তত আজকের রাতের জন্য একটা ব্যবস্থা করে দিন। প্রৌঢ় মাথা নেড়ে জানালেন, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আশ্রমের নিয়মকানুন এটাই। সৌমিত্র বেশ কিছুক্ষণ সেখানেই অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে ক্ষোভ ক্রমশ জমাট বাঁধছিল। অবশেষে সে ঘুরে গিয়ে তার মায়ের ঠিক পাশের চেয়ারটায় বসল, যিনি এতক্ষণ নিশ্চুপ হয়ে বসেছিলেন। অরুন্ধতী ছেলের মুখের দিকে তাকালেন। ছেলের কপালে বিরক্তির ভাঁজ বেশ স্পষ্ট। তিনি নরম সুরে জানতে চাইলেন, কি হয়েছে রে, এত ঘামছিস কেন? সৌমিত্র প্রথমটায় কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ খেকিয়ে উঠে বলল, মা, তুমি দয়া করে এখন চুপ করে থাকো, আমাকে একটু ভাবতে দাও। মা আর টু শব্দ করলেন না। তিনি শুধু একদৃষ্টে নিজের সন্তানের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ কাটানোর পর সৌমিত্র পুনরায় উঠে অফিস ঘরের দিকে গেল। এবার তার গলা বেশ খাদে নামানো, কিন্তু তাতে পরিষ্কার এক ধরনের নিরুপায় ভাব। দাদা, আপনার যদি বাড়তি অর্থের দরকার হয় আমি দিতে রাজি আছি। আপনি আমার মাকে আজ রাতেই এখানে রাখুন। আমি আপনাকে 50,000 টাকা দিচ্ছি। প্রৌঢ় এমন প্রস্তাবে সামান্য বিস্মিত হলেন, কিন্তু পরক্ষণেই দুদিকে মাথা নেড়ে প্রস্তাবটি নাকচ করলেন। ভাই সাহেব, এটা অর্থের কোনো লেনদেন নয়। নিয়ম সকলের জন্য সমান। প্রধান কর্মকর্তা এলে তবেই কাজ এগোবে। সৌমিত্রর আর পাল্টা যুক্তি দেওয়ার মতো কিছু ছিল না। সে এক প্রকার হাল ছেড়ে দিয়ে পুনরায় মায়ের পাশে এসে বসল। রাত ততক্ষণে অনেক বেড়েছে। সম্ভবত 11টা বাজতে আর বেশি দেরি নেই। প্রৌঢ় মানুষটি কিছুক্ষণ দুজনের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপর গলা খাঁকারি দিয়ে বললেন, আপনারা যেহেতু অনেকটা পথ পেরিয়ে এসেছেন, তাই আজকের রাতটা না হয় এখানেই বিশ্রাম নিন। কাল সকালে নিশ্চিন্তে ফিরে যাবেন। সৌমিত্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, আমাদের এখানে থাকার অনুমতি আছে? হ্যাঁ, একটা গেস্ট রুম খালি পড়ে আছে, আমি বিছানা করে দিচ্ছি। তিনি বাইরে পাহারারত এক কর্মীকেই ইশারা করে ডাকলেন এবং বললেন এদের জন্য ওই কোণের ঘরটা খুলে দিতে। সামান্য সময়ের মধ্যেই ওই কর্মী তাদের দুজনকে একটি ছোট ও স্যাঁতস্যাঁতে ঘরে নিয়ে গেল। ঘরের মেঝেতে দুটো সাধারণ তোষক পাতা ছিল এবং এক কোণায় একটা নড়বড়ে টেবিল রাখা। সৌমিত্র ঘরে প্রবেশ করেই নিজের ব্যাগ ঘেঁটে ল্যাপটপ বের করে কাজে ডুবে গেল। তার আঙুলগুলো কিবোর্ডে রীতিমতো ঝড় তুলছিল। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির অতি গুরুত্বপূর্ণ প্রজেক্ট জমা দিতে ব্যস্ত। অন্যদিকে অরুন্ধতী নিঃশব্দে নিজের তোষকের ওপর বসে পড়লেন। তিনি খুব সন্তর্পণে নিজের ব্যাগটা খুললেন এবং তার ভেতর থেকে একটা প্লাস্টিকের বাক্স বের করলেন। বাক্সটা খুলতেই তার ভেতর থেকে ঘরে তৈরি নারকেলের নাড়ুর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। তিনি স্মিত হেসে বললেন, খোকা, তোর নিশ্চয়ই খিদে পেয়েছে, কয়েকটা নাড়ু খেয়ে নে। আমি বাড়ি থেকেই বানিয়ে প্যাক করে এনেছিলাম। ভেবেছিলাম পথে তোর খেতে মন চাইতে পারে। সৌমিত্র ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই উত্তর দিল, মা, এখন আমাকে বিরক্ত করো না, আমি কাজ করছি।
অরুন্ধতী কয়েক সেকেন্ড একেবারে নিশ্চুপ রইলেন। তারপর বাক্স থেকে একটা নাড়ু হাতে তুলে ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন। নে, আমি তোর মুখে পুরে দিচ্ছি। কে জানে এমন দিন আর জীবনে আসবে কিনা। তিনি যেই না নাড়ুটা ছেলের ঠোঁটের কাছে নিয়ে গেছেন, সৌমিত্র ভীষণ রেগে ফেটে পড়ল। মা, তোমার সারাদিন শুধু খাওয়ার চিন্তাই মাথায় ঘোরে। দেখতে পাচ্ছ না আমি অফিসের একটা সিরিয়াস কাজ নিয়ে বসে আছি? ছেলের এমন রূক্ষ স্বর শুনে অরুন্ধতী ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপা কাঁপা হাতে নাড়ুটা ফিরিয়ে নিলেন। আচ্ছা বাবা, তুই তোর কাজই কর, তিনি ধরা গলায় উত্তর দিলেন। তিনি ধীর পায়ে ফিরে গিয়ে নিজের তোষকে বসে পড়লেন এবং একাই চুপচাপ নাড়ুগুলো চিবোতে শুরু করলেন। ছোট ঘরটিতে তখন কেবল ল্যাপটপের একটানা খটখট শব্দ আর পুরনো দেওয়াল ঘড়ির একটানা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অরুন্ধতী চুপ করে বসে বসে নিজের অতীতের দিনগুলোর স্মৃতিচারণ করতে শুরু করলেন। তার স্মৃতির পাতায় ভেসে উঠল সেই দিনটি যেদিন তার সদ্য বিয়ে হয়েছিল আর তিনি নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন। তার স্বামী অত্যন্ত সাদাসিধে এবং পরোপকারী এক ব্যক্তি ছিলেন। খুব একটা সম্পদশালী ছিলেন না, কিন্তু বুক ভরা ভালোবাসা ছিল। বিয়ের কয়েক বছর পর তাদের কোল আলো করে এক পুত্র সন্তান জন্ম নেয়। সেই সন্তানই হলো সৌমিত্র। সেই বিশেষ দিনটি থেকেই যেন তাদের পুরো জীবনের অর্থই পাল্টে গিয়েছিল। তিনি ছেলেকে মানুষ করার পেছনে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। জীবনের সকল ঝঞ্ঝা সহ্য করেছেন হাসি মুখে, কিন্তু ছেলের কোনো আবদার অপূর্ণ থাকতে দেননি। সময়ের নিয়মেই দিন গড়িয়ে গেল। সৌমিত্র বড় হলো, উচ্চশিক্ষা শেষ করে নামি দামি কর্পোরেট সংস্থায় চাকরি পেল। এরপর তার বিয়েও সম্পন্ন হলো ধুমধাম করে। অরুন্ধতীর বিশ্বাস ছিল যে এবার তাদের পরিবার কানায় কানায় সুখে ভরে উঠবে, কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে নিয়তি একদিন তাকে নিজের নারী ছেঁড়া ধনের সাথেই এমন এক ঠিকানা এনে দাঁড় করাবে, যেখানে আজ রাতের অন্ধকারে তিনি নিজের গর্ভধারিণী সন্তানের সাথেই বৃদ্ধাশ্রমের এক অচেনা 4 কৌণিক প্রকোষ্ঠে বন্দী। অরুন্ধতী বিছানায় হেলান দিয়ে ফেলে আসা দিনগুলোর হিসাব মেলাচ্ছিলেন। তার চোখের পর্দায় যেন পুরো অতীতটা সিনেমার মতো চলছিল। তার সেই দিনগুলোর কথা মনে পড়তে শুরু করল যখন সৌমিত্র নিতান্তই শিশু ছিল। কত নির্ঘুম রাত যে তিনি জেগে থেকে ছেলের শিয়রে বসে কাটিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। কখনো ছেলের ভীষণ জ্বর আসত, কখনো আবার ব্যথায় কেঁদে ভাসাত, কিন্তু একজন মায়ের কাছে এই রাত জাগাগুলো কোনো দিন ক্লান্তি মনে হয়নি। এগুলো ছিল তার নিঃস্বার্থ স্নেহেরই প্রকাশ। সৌমিত্র যখন প্রথমবার স্কুলে ভর্তি হলো, তখন অরুন্ধতী প্রতিদিন ভোর ভোর বিছানা ছাড়তেন, ছেলের জন্য টিফিন গোছাতেন, স্কুলের পোশাক ইস্ত্রি করতেন এবং নিজের হাতে ধরে তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতেন। ফেরার পথে সৌমিত্র কখনো বেলুনের জন্য বায়না ধরত, আবার কখনো আইসক্রিমের জন্য, আর মা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েও ছেলের সেই ছোট ছোট চাওয়াগুলো পূরণ করতেন। সেই সোনালি দিনগুলোতে ঘুণাক্ষরেও তার মাথায় এই চিন্তা আসেনি যে একদিন এই আদরের সন্তানই তাকে জীবনের শেষ প্রান্তে এসে এমন একটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। ঘরের অপর প্রান্তে সৌমিত্র ল্যাপটপের উপর ঝুঁকে পড়ে একটানা টাইপ করে যাচ্ছিল। তার মুখাবয়বে অফিসের কাজের চরম উৎকণ্ঠা ফুটে বেরোচ্ছিল। বাইরের পৃথিবীতে রাত ক্রমশ নিস্তব্ধ হচ্ছিল। অরুন্ধতী নিঃশব্দে নিজের খাওয়া পর্ব শেষ করলেন এবং প্লাস্টিকের বাক্সটা আবার ব্যাগের ভেতর চালান করে দিলেন। তিনি আর চোখে একবার ছেলের দিকে তাকালেন। মনে হলো যেন কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিলেন। তারপর আর কোনো কথা বললেন না। প্রায় ৪৫ মিনিট পর ঘরের জং ধরা দরজাটা ক্যাচ করে খুলে গেল। সেই অফিসের প্রৌঢ় লোকটি হাতে দুটি চায়ের ভাঁড় নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তিনি মুচকি হেসে বললেন, আপনাদের জন্য একটু গরম চা নিয়ে এলাম। অরুন্ধতী তৎক্ষণাৎ ভাঁড় দুটো নিজের হাতে নিয়ে নিলেন। বেঁচে থাকো বাবা, তিনি আশীর্বাদের সুরে বললেন। প্রৌঢ় লোকটি বেরিয়ে গেলেন। অরুন্ধতী চায়ের ভাঁড় নিয়ে ছেলের টেবিলের পাশে এলেন। খুব নরম স্বরে ডাকলেন, খোকা একটু চা খেয়ে নে, শরীরটা চাঙা লাগবে। সৌমিত্র ল্যাপটপ থেকে নজর না সরিয়েই জবাব দিল, মা এখন খাবো না, প্রজেক্টটা শেষ করতে হবে। অরুন্ধতী আর কথা না বাড়িয়ে নিজের জায়গায় ফিরে গেলেন। আরও কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর সেই প্রৌঢ় আবার এলেন। তিনি দরজার পাল্লায় টোকা দিয়ে বললেন, স্যার আপনার যদি সত্যি খুব তাড়া থেকে থাকে তবে আমি একটা ভিন্ন রাস্তার কথা ভাবতে পারি। সৌমিত্র ল্যাপটপের ঢাকনাটা নামিয়ে রাখল। কী রাস্তা?
সে ভ্রূ কুঁচকে প্রশ্ন করল। প্রৌঢ় লোকটি একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমাদের এই আশ্রমে একজন অবসরপ্রাপ্ত মাস্টার মশাই আছেন। ওনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গত 1 মাস ধরে উনি ওনার প্রিয় ছাত্রের প্রতীক্ষায় দিন গুনছেন। মনে হচ্ছে ওনার অন্তিম সময় চলে এসেছে। সৌমিত্র বেশ গোল ধাঁধায় পড়ে গেল। এর সাথে আমার কি সম্পর্ক? প্রৌঢ় লোকটি অনুনয়ের সুরে বললেন, আপনি যদি কিছুক্ষণের জন্য ওনার সেই প্রিয় ছাত্র সেজে যান, ওনার সাথে দুটো মিষ্টি কথা বলেন, তবে হয়তো একজন মুমূর্ষু মানুষের শেষ বাসনাটা পূর্ণ হবে। সৌমিত্র চমকে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওনার অতীত সম্পর্কে বিন্দু বিসর্গও জানি না। প্রৌঢ় লোকটি তাকে আশ্বস্ত করে বললেন, আপনাকে শুধু এটুকু মাথায় রাখতে হবে যে ওনার সেই প্রিয় ছাত্রের নাম বিক্রম। আপনাকে গিয়ে শুধু বলতে হবে আপনি বিক্রম। উনি এমনিতেও চোখে ভালো দেখেন না, তাই ধরতে পারবেন না। ছাত্রটি যখন খুব ছোট ছিল তখন থেকেই তিনি তাকে পড়াতেন, তাই তার বর্তমান চেহারা ওনার মনে নেই। স্যাঁতস্যাঁতে ঘরটায় কয়েক মুহূর্ত পিনপতন নিস্তব্ধতা বিরাজ করল। সৌমিত্র গভীর চিন্তায় মগ্ন হল। এই পুরো ব্যাপারটা তার কাছে অত্যন্ত হাস্যকর এবং অদ্ভুত ঠেকছিল। কিন্তু পরক্ষণেই তার মাথায় একটা স্বার্থপর চিন্তা খেলে গেল। সে যদি এই সামান্য অভিনয়টুকু করে দেয়, তবে হয়তো কাল সকালেই তার মাকে এই আশ্রমে পাকাপাকিভাবে রেখে দেওয়ার ছাড়পত্র মিলে যাবে। একটু ভেবেচিন্তে সে জবাব দিল, ঠিক আছে, আমি না হয় একবার গিয়েই দেখি। প্রৌঢ় লোকটির চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা দিল। অসংখ্য ধন্যবাদ, তিনি হাত জোড় করে বললেন। এরপর তিনি সৌমিত্রকে পথ দেখিয়ে আশ্রমের ভেতরের দিকে নিয়ে চললেন। অরুন্ধতী নিজের বিছানায় বসে একদৃষ্টে ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। আশ্রমের লম্বা করিডোরটা একেবারে খাঁ খাঁ করছিল। টিমটিমে একটা নীল বাল্বের আলো খসখসে দেয়ালের গায়ে আছড়ে পড়ছিল। বেশিরভাগ ঘরের দরজাই ভেতর থেকে বন্ধ। দু একটা ঘর থেকে বৃদ্ধ মানুষদের গোঙানির শব্দ কানে আসছিল। প্রৌঢ় লোকটি একদম শেষ প্রান্তের একটি ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং দরজাটা ঠেলে খুলে দিলেন। ঘরের ভেতর এক বয়োবৃদ্ধ মানুষ জীর্ণ একটি খাটের ওপর শুয়েছিলেন। তার শরীরটা আক্ষরিক অর্থেই কঙ্কালসার। এক হাতে স্যালাইনের চ্যানেল করা, আর বুকের ওঠানামা দেখে বোঝা যাচ্ছিল শ্বাস নিতে কতটা কষ্ট হচ্ছে। প্রৌঢ় লোকটি তার কানের কাছে মুখ নিয়ে বললেন, মাস্টার মশাই, চোখ খুলে দেখুন তো কে এসছে। বৃদ্ধ মানুষটি অনেক কসরত করে তার চোখের পাতা দুটো খুললেন। কে এসছে গো? প্রৌঢ় হাসি মুখে বললেন, আপনার সেই প্রিয় ছাত্র বিক্রম এত দূর থেকে শুধু আপনার সাথে দেখা করতে ছুটে এসেছে। এই কথাটি কানে যাওয়া মাত্রই বৃদ্ধ মানুষটির ফ্যাকাশে মুখে যেন এক জাদুকরী আলো ফুটে উঠিল। তিনি তার ক্ষীণ দৃষ্টি দিয়ে সামনে দণ্ডায়মান সৌমিত্রকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলেন। প্রৌঢ় লোকটি পাশ থেকে বলে উঠলেন, মাস্টারমশাই, ও খুব তাড়ার মধ্যে আছে, আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলে নিন। এইটুকু বলেই তিনি পা টেনে টেনে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন সেই নিস্তব্ধ ঘরটিতে কেবল তারা দুজন উপস্থিত। সৌমিত্র খাটের পাশে রাখা একটা প্লাস্টিকের টুলে আড়ষ্ট হয়ে বসল। ভেতরে ভেতরে সে চরম অস্বস্তিতে ভুগছিল। বৃদ্ধ মানুষটি হাতের ইশারায় তাকে ডাকলেন, এতটা দূরে কেন বসেছিস? একদম আমার বুকের কাছে আয় বাবা। সৌমিত্র বাধ্য হয়ে আরেকটু এগিয়ে বসল। বৃদ্ধ মানুষটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তুই তো দেখছি মস্ত বড় হয়ে গেছিস রে। শেষবার যখন পড়াতে যেতাম তখন তো তুই এইটুকুন একটা বাচ্চা ছিলি। সৌমিত্র কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পর বৃদ্ধ মানুষটি নিজেই প্রশ্ন করলেন, তোর দিনকাল কেমন কাটছে রে? আর তোর বাবা মা, তারা সবাই ভালো আছে তো? সৌমিত্র ঢক গিলে নিচু গলায় বলল, হ্যাঁ, সবাই খুব ভালো আছে। বৃদ্ধ মানুষটি একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লেন এবং ভাঙা গলায় বললেন, শোন বাবা, জীবনে তুই যতই ধন সম্পদের মালিক হস না কেন, নিজের জন্মদাতা বাবা মাকে কখনো দূরে ঠেলে দিস না। সৌমিত্র মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো গিলছিল। বৃদ্ধ মানুষটির কণ্ঠস্বর অত্যন্ত দুর্বল হলেও তার ভেতরের তীব্র যন্ত্রণাটা খুব সহজেই বোঝা যাচ্ছিল। তিনি বললেন, যেদিন কোনো সন্তান নিজের বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ঠিক সেই মুহূর্ত থেকে তাদের বাকি জীবনটা শুধুই এক অন্তহীন অপেক্ষায় পর্যবসিত হয়। সেই বুক ফাটা অপেক্ষা হলো হয়তো একদিন তাদের নাড়ি ছেঁড়া ধন আবার এসে দরজার কড়া নাড়বে। এই অব্যক্ত যন্ত্রণার কথাগুলো সৌমিত্রের হৃদয়ের একেবারে তলদেশে গিয়ে আঘাত করল। সে একেবারে বোবা হয়ে গিয়ে শুধু ওই মৃতপ্রায় মানুষটির মুখের দিকে তাকিয়ে রইল। বদ্ধ ঘরটায় বেশ কিছুক্ষণ ধরে এক শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধ মানুষটির শ্বাস প্রশ্বাস ক্রমশ ধীর হয়ে আসছিল
কিন্তু তার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ সরাসরি সৌমিত্রের বিবেকে গিয়ে বিঁধছিল। সৌমিত্র তার পুরো জীবনে এই প্রথমবার কোনো অপরিচিত মানুষের কথা এত মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না যে এই মুহূর্তে তার কি বলা উচিত। বৃদ্ধ মানুষটি আবার ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, বাবা, যখন কোনো আদরের সন্তান তার বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে না, তখন আর কোনো শারীরিক ব্যাধি বা রোগের কষ্ট গায়ে লাগে না। আসল কষ্টটা এখানে জমা হয়। এই কথাটি বলার সময় তিনি নিজের অস্থিসার হাতটি নিজের বুকের বাঁ দিকে রাখলেন। সৌমিত্র একদম পাথরের মতো বসে রইল। তার দৃষ্টি বৃদ্ধ মানুষটির চোখের ওপর আঠার মতো আটকে ছিল। বৃদ্ধ মানুষটি একটা ম্লান হাসি হেসে বললেন, তোর কি মনে আছে, তুই যখন অঙ্ক পারতিস না তখন আমি ঘন্টার পর ঘন্টা তোকে পাশে বসিয়ে বোঝাতাম। তুই যখন পরীক্ষায় ভালো ফল করতিস তখন তোর খুশির চেয়ে আমার আনন্দ বেশি হতো। সৌমিত্র শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। কয়েক মুহূর্ত পেরোতেই বৃদ্ধ মানুষটির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি রুদ্ধস্বরে বললেন, তোর গুরুমা তার শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত নিজের গর্ভধারিণী ছেলের আশার প্রতীক্ষা করেছিল। রোজ বিকেল হলেই জানালার গড়াত ধরে বসে থাকত আর আমাকে বলতো যে আজ হয়তো খোকা ঠিক আসবে। কিন্তু সেই অভিশপ্ত দিনটা আমাদের জীবনে আর কোনো দিন আসেনি। ছোট্ট ঘরটার বাতাস যেন হঠাৎ করেই খুব ভারী হয়ে উঠল। সৌমিত্রের বুকের ভেতরটা অদ্ভুত এক যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। বৃদ্ধ মানুষটি আবার গলা খাকারি দিয়ে বললেন, কেরিয়ার আর টাকা পয়সা জীবনে খুব দরকারি বাবা, কিন্তু বাবা মা তার চাইতেও অনেক বেশি দামি। তুই যখন ওইটুকুন ছিলি তখন তোর বাবা মা তো কখনো ঘড়ি ধরে দেখেনি যে তাদের হাতে তোর জন্য সময় আছে কিনা। তারা নিজেদের সবকিছু ত্যাগ করে শুধু তোর জন্যই সময় বের করেছিল। এই নিরেট সত্যটা শুনে সৌমিত্রের মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। তার মানসপটে হঠাৎ করেই নিজের মায়ের মুখটা ভেসে উঠল, যিনি এই আশ্রমেরই অন্য একটা স্যাঁতসেঁতে ঘরে একা বসে আছেন। বৃদ্ধ মানুষটি ফিসফিস করে বললেন, আমিও আমার ছেলেকে বুক দিয়ে আগলে বড় করেছিলাম। তার সব জেদ আমি মাথা পেতে নিয়েছিলাম, কিন্তু আমারই কোথাও একটা ভুল হয়েছিল। হয়তো আমি তাকে এই শিক্ষাটাই দিতে পারিনি যে বৃদ্ধ বয়সে বাবা মাকে কখনো অনাথ আশ্রমে ফেলে যেতে নেই। বেশ কিছুক্ষণ বোবা হয়ে থাকার পর তিনি তার থরথর করে কাঁপতে থাকা হাতখানা বাড়িয়ে সৌমিত্রের হাতটা শক্ত করে আঁকড়ে ধরলেন। আমাকে আজ একটা কথা দে, জীবনে তোর যত বড় মিটিং বা কাজই থাকুক না কেন, নিজের বাবা মাকে কখনো একলা করে তাদের ওরকম জায়গায় ঠেলে দি সরিয়রাম। এই আকুতিটুকু শুনে সৌমিত্রের বুকের ভেতর জমে থাকা পাথরের দেওয়ালটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। তার মনে হলো এই চরম সত্য কথাটি যেন তাকে উদ্দেশ্য করেই ঈশ্বর এই লোকটির মুখ দিয়ে বলাচ্ছেন। সে খুব ধীর এবং স্পষ্ট গলায় বলল, হ্যাঁ, আমি চিরকাল মনে রাখব। বৃদ্ধ মানুষটির যন্ত্রণাক্লিষ্ট মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে নিজের চোখের পাতা দুটো বন্ধ করে নিয়ে বললেন, ব্যাস, ঈশ্বরের কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি মরার আগে আমার ছাত্রকে প্রাণ ভরে দেখে নিয়েছি। এরপর খুব অস্পষ্ট স্বরে বললেন, এবার তুই বাড়ি যা বাবা, নইলে তোর ফিরতে অনেক রাত হয়ে যাবে। সৌমিত্র খুব সন্তার্পণে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। তার পা দুটো যেন সিসার মতো ভারী হয়ে গিয়েছিল। দরজার চৌকাঠে পা রেখে সে শেষবারের মতো পেছন ফিরে তাকালো। বৃদ্ধ মানুষটি তখন পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। সৌমিত্র ভারী পায়ে সেই ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরের মুখে সেই প্রৌঢ় লোকটি তখনও দাঁড়িয়েছিলেন। তিনি সৌমিত্রকে দেখে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, কথা হলো ওনার সাথে? সৌমিত্র মুখে কিছু না বলে শুধু ওপর নিচ মাথা নাড়ল। সে নিঃশব্দে পা ফেলে সেই গেস্ট রুমের দিকে ফিরে চলল যেখানে তার মা তার অপেক্ষায় ছিলেন। ঘরের ভেতর পা রাখতেই সে দেখল অরুন্ধতী নিজের বিছানার ওপর বসে চোখ বন্ধ করে জপমালা ঘোরাচ্ছেন। ছেলের পায়ের আওয়াজ পেয়ে তিনি জপমালাতে পাশে সরিয়ে রাখলেন। কথা বলা শেষ হলো খোকা? তিনি স্নেহভরা কণ্ঠে জানতে চাইলেন। সৌমিত্র শুধু মাথা নেড়ে সায় দিল এবং নিজের তোষকের ওপর গিয়ে শরীরটা এলিয়ে দিল। ঘরটা একেবারে নিস্তব্ধ ছিল, কিন্তু সৌমিত্রর মস্তিষ্কের ভেতর যেন একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছিল। সেই মৃতপ্রায় বৃদ্ধ মানুষটির প্রতিটি বাক্য তার মাথার ভেতর হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। তার স্মৃতিতে ফিরে এলো ছোটবেলায় যখন সে টাইফয়েডে ভুগেছিল, তখন তার মা টানা 7 রাত চোখের পাতা এক করেননি। যখন সে কলেজে যেত তখন মা গেট পর্যন্ত এসে তাকে বিদায় জানাতেন। আর আজ সেই দেবীতুল্য মাই তার সাথে এমন এক নরকে বসে আছেন যেখানে সে ওনাকে চিরতরে নির্বাসন দিতে নিয়ে এসেছে। আরও কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় থাকার পর অরুন্ধতী আচমকায় জিজ্ঞেস করলেন, তোর কি চোখে ঘুম আসছে না খোকা? সৌমিত্র কোনো জবাব দিল না। মা তার কাছে এগিয়ে এলেন এবং পরম মমতায় বললেন, আয় বাবা, আমি তোর কপালটা একটু টিপে দিই।
তিনি ছেলের মাথাটা নিজের কোলের ওপর টেনে নিলেন এবং খুব আলতো হাতে তার চুলে বিলি কেটে দিতে লাগলেন। ওনার সেই পুরনো স্পর্শে এখনও সেই একই জাদুকরী স্নেহ লুকিয়েছিল। মায়ের কোলের ওম্পে কিছুক্ষণের মাঝেই সৌমিত্র দু চোখ ঘুমে বুজে এলো। পরদিন সকাল ঠিক 7:30টার সময় তার ঘুম ভাঙল। সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নিজের ল্যাপটপ আর ব্যাগ গোছাতে শুরু করল। অরুন্ধতী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, এত তাড়া কিসের? সৌমিত্র মুখ না ঘুরিয়েই বলল, মা, আমার অফিসে পৌঁছাতে লেট হয়ে যাচ্ছে। সে এক প্রকার দৌড়েই ঘরের বাইরে চলে গেল। এরপর অফিসের সেই ঘরে গিয়ে চটজলদি কিছু ফর্ম্যালিটি সেরে নিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসল। কিন্তু ফেরার পুরো রাস্তাটা তার মন এক অজানা অস্থিরতায় ছটফট করতে লাগল। অফিসে নিজের ডেস্কে বসেও সে কোনোভাবেই কাজের ফাইলে মন বসাতে পারছিল না। বারবার সেই মুমূর্ষ বৃদ্ধের কাঁপা কণ্ঠস্বর তার কানের কাছে ইকো হচ্ছিল, নিজের বাবা মাকে কখনো একলা করে দিস না। সারাটা দিন সে এক প্রকার ঘোরের মধ্যে কাটালো। সন্ধ্যের পর কাজ গুটিয়ে সে যখন নিজের ফ্ল্যাটে ফিরল, কলিং বেল বাজাতেই তার স্ত্রী রিনা এসে দরজা খুলে দিল। রিনা তাকে দেখেই প্রথম যে প্রশ্নটা করল তা হলো, কি ব্যাপার, তোমার মাকে ঠিকঠাক আশ্রমে ঢুকিয়ে দিয়ে এসেছ তো? সৌমিত্র কয়েক মুহূর্ত একেবারে নিশ্চুপ হয়ে রইল। তারপর খুব ধীর গতিতে মাথা নাড়ল। সে একটি শব্দ উচ্চারণ না করে সোজা নিজের শোবার ঘরে চলে গেল। কিন্তু ততক্ষণে তার মনের গভীরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ডালপালা মেলতে শুরু করেছে। এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা তার ভবিষ্যতের পুরো গতিপথটাই বদলে দিতে চলেছিল। সেই রাতে সৌমিত্র নিজের আধুনিক ফ্ল্যাটের নরম বিছানায় শুয়েছিল, কিন্তু তার দুচোখে এক ফোঁটাও ঘুম ছিল না। শোবার ঘরে সব আলো নেভানো, কিন্তু তার মস্তিষ্কের শিরা উপশিরায় অসংখ্য এলোমেলো চিন্তা জট পাকাচ্ছিল। সে যেই না চোখ বন্ধ করার চেষ্টা করছিল, অমনি দুটো মুখ তার চোখের পর্দায় ভেসে উঠছিল। একটি তার মা অরুন্ধতীর বিষণ্ণ মুখ, এবং অপরটি সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বৃদ্ধ মাস্টার মশাইয়ের, যার সেই বুক ফাটা আর্তনাদ তখনও তার কানে অনুরণিত হচ্ছিল। সে বারবার সেই একটা কথাই আওড়াচ্ছিল, নিজের বাবা মাকে কখনো একলা করে দিস না। এই কয়টি শব্দ তার অন্তরাত্মাকে একেবারে ভালা ভালা করে দিয়েছিল। হঠাৎ করেই সে অনুধাবন করতে পারল যে সে কতটা ভয়ঙ্কর একটা পাপ করতে যাচ্ছিল। যে মা নিজের বুকের রক্ত জল করে তাকে তিল তিল করে বড় করে তুলেছেন, সেই মাই আজ তার মতো কুলাঙ্গারের কারণে এক অচেনা পরিবেশে মাটিতে শুয়ে রাত পার করছেন। সে পাশ ফিরে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার শৈশবের অজস্র ছোট ছোট স্মৃতি তার মনকে আচ্ছন্ন করে ফেলল। যখন সে খুব ছোট ছিল, তখন মা প্রতিদিন তাকে ড্রয়িং ক্লাস থেকে আনতে যেতেন। রাস্তায় তার কান্নাকাটি থামানোর জন্য কখনো ফুচকা তো কখনো আলু কাবলি ঠিকই কিনে দিতেন। যখন সে জ্বরে প্রলাপ বকত, মা সারা রাত জেগে তার মাথায় জলপট্টি দিতেন। এই অমূল্য স্মৃতিগুলোর ভিড়ে তার বুকের ভেতরটা ডুকরে কেঁদে উঠল। তার মনে হলো সে নিজের ক্যারিয়ার আর ইঁদুর দৌড়ের জীবনে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে সে একবারও ফিরে দেখার প্রয়োজন বোধ করেনি তার মায়ের বুকের ভেতর কতটা রক্তক্ষরণ হচ্ছে। সারা রাত এই চরম অপরাধবোধে ভুগে ভোরে সে মনে মনে একটি ইস্পাত দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভোরের আলো ফোটার আগেই সে বিছানা ছাড়ল। ফ্ল্যাটের অন্য ঘরে রিনা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সে দ্রুত নিজের পোশাক পাল্টে নিল, গাড়ির চাবিটা হাতে তুলে নিল এবং নিঃশব্দে ফ্ল্যাটের সদর দরজা বন্ধ করে বেরিয়ে পড়ল। বাইরের রাস্তায় তখন কনকনে পাহাড়ি বাতাস বইছে। শহর তখনও আড়মোড়া ভেঙে ওঠেনি। রাস্তায় জনমানুষের দেখা নেই, কিন্তু সৌমিত্রর গাড়ি তীব্র বেগে পাহাড়ি রাস্তা চিরে সেই বৃদ্ধাশ্রমের দিকেই ছুটে চলেছিল, যেখানে সে তার ভগবান তুল্য মাকে ফেলে এসেছিল। প্রায় 1 ঘন্টা একটানা ড্রাইভ করার পর তার গাড়ি আবার সেই আশ্রমের মরচে ধরা গেটের সামনে এসে ব্রেক কষল। সে গাড়ি থেকে প্রায় লাফিয়ে নেমে ভেতরের দিকে ছুটল। অফিস ঘরে সেই একই প্রৌঢ় ভদ্রলোক বসেছিলেন। এত সকালে সৌমিত্রকে হন্তদন্ত হয়ে ফিরে আসতে দেখে তিনি বেশ চমকে গেলেন এবং বললেন, আরে মশাই, আপনি এত ভোরে? সৌমিত্র কোনো ভনিতা না করে সরাসরি বলল, দাদা, আমাকে এক্ষুনি আমার মায়ের কাছে যেতে হবে। উনি কোন ঘরে আছেন? প্রৌঢ় লোকটি খুব শান্ত গলায় উত্তর দিলেন, আপনি এই মুহূর্তে ওনার সাথে দেখা করতে পারবেন না। সৌমিত্রর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কেন? উনি সুস্থ আছেন তো? প্রৌঢ় লোকটি আশ্বস্ত করে বললেন, উনি একেবারে সুস্থ আছেন। উনি এখন আশ্রমের পেছনের বাগানে গেছেন। আমাদের এখানকার আবাসিকরা প্রতিদিন সকালে বাগানের গাছে জল দিতে যান। আপনার মাও আজ ওনাদের দলে ভেড়েছেন। এই কথাটি শোনার পর সৌমিত্রর বুকের ওপর থেকে যেন একটা জগদ্দল পাথর নেমে গেল এবং সে সেখানেই একটা বেঞ্চে বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে শুরু করল। প্রায় 20 মিনিট পর পেছনের বাগানের দিক থেকে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধাকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখা গেল। তাদের ঠিক মাঝখানেই অরুন্ধতী হাঁটছিলেন।
তার হাতে একটা জলের ঝাড়ি ছিল এবং তার চেহারায় অদ্ভুত এক নির্লিপ্তি বিরাজ করছিল। সৌমিত্র তাকে দেখা মাত্রই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। তার অজান্তেই তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, মা! অরুন্ধতী পরিচিত কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালেন। এত সকালে নিজের ছেলেকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। এক মুহূর্ত দেরি না করে সৌমিত্র দৌড়ে গিয়ে তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসল এবং মায়ের 2 পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার দুচোখ বেয়ে অঝোর ধারায় জল নামতে লাগল। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, সে কান্না জড়িত ভাঙা গলায় আকুতি জানালো। অরুন্ধতী অতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে খোকা, তুই কাঁদছিস কেন? সৌমিত্র চোখ মুছতে মুছতে বলল, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি কোনোদিন তোমাকে এই নরকে একা ফেলে যাব না। অরুন্ধতী ছেলের মাথায় হাত রেখে ধীর গলায় বললেন, কিন্তু খোকা, আমি গেলে তো তোর সংসারে রিনা আবার অশান্তি শুরু করবে। সৌমিত্র অত্যন্ত দৃঢ় এবং কঠিন স্বরে জবাব দিল, যদি অশান্তি হয় তবে আমি সব সামলে নেব, কিন্তু তার জন্য আমি আমার মাকে এই বৃদ্ধাশ্রমে পৌঁছে মরতে দেব না। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অফিস ঘরে গেল এবং বলল, দাদা, আমি আমার মাকে এক্ষুনি আমার সাথে বাড়ি নিয়ে যেতে চাই। প্রৌঢ় লোকটি মুচকি হাসলেন এবং বললেন, খুব ভালো কথা, তবে তার জন্য আপনাকে রিলিজ ফর্মে কয়েকটা সই করতে হবে। সৌমিত্র বলল, যাই ফর্ম্যালিটি থাকুক না কেন, আমি এক্ষুনি সব করছি। প্রৌঢ় লোকটি তাকে নিজের ভেতরের কেবিনে নিয়ে বসালেন এবং একটা মোটা খাতা তার দিকে এগিয়ে দিলেন। সৌমিত্র খাতায় সই করার জন্য যেই না মাথা নিচু করেছে, অমনি টেবিলের কাঁচের নিচে রাখা একটা গ্রুপ ছবির দিকে তার নজর আটকে গেল। সে রীতিমতো চমকে উঠল। ছবিটি ছিল আশ্রমের সমস্ত স্টাফদের এবং তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন এই প্রৌঢ় লোকটি। আপনি এখানকার প্রধান কর্মকর্তা? সে বিস্মিত হয়ে প্রশ্ন করল। প্রৌঢ় লোকটি খুব ম্লান একটা হাসি হাসলেন। আজ্ঞে হ্যাঁ। সৌমিত্র হতবাক হয়ে বলল, তাহলে আপনি কাল রাতে কেন মিথ্যে বললেন যে প্রধান কর্মকর্তা শহরে গেছেন? প্রৌঢ় লোকটি খুব শান্ত ও গম্ভীর কণ্ঠে বললেন, কারণ আমি সেই প্রতিটি কুলাঙ্গার সন্তানকে একটা শেষ সুযোগ দিই যারা নিজেদের জন্মদাতা বাবা মাকে এখানে ডাস্টবিনের মতো ফেলে যেতে আসে। আমি চাই যে তারা অন্তত একটা রাত এখানকার ভয়ঙ্কর সত্যটার মুখোমুখি হোক এবং এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বুকের কান্নাটা শুনতে পাক। এই চরম সত্যটা শোনার পর সৌমিত্রের দুচোখ আবার জলে ভরে এলো। সে প্রৌঢ় লোকটির সামনে হাত জোড় করে বলল, দাদা, আপনি আজ আমাকে একটা চরম পাপের হাত থেকে রক্ষা করেছেন। প্রৌঢ় লোকটি শুধু এটুকু বলে তাকে বিদায় জানালেন। মাঝে মাঝে একজন পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য বাস্তবতার একটা ছোট্ট চপেটাঘাতই যথেষ্ট হয়। সৌমিত্র ফর্মের সই পর্ব চুকিয়ে বাইরে বেরিয়ে এলো। সে পরম যত্নে তার মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং ওনাকে নিজের গাড়ির দিকে এগিয়ে নিয়ে গেল। ফেরার পথে হঠাৎ তার মোবাইলের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে দেখালো তার স্ত্রী রিনা কল করেছে। রিনা ফোন তুলেই খেকিয়ে উঠল, তুমি কোথায় গেছো সকালে? মাকে তো ঠিকঠাক রেখে এসেছিলে, তাই না? সৌমিত্র খুব শান্ত কিন্তু বরফের মতো শীতল গলায় জবাব দিল, আমি মাকে নিয়ে বাড়ি ফিরছি। এই কথা শুনে রিনা চিৎকার করে উঠল, ওই বুড়ি যদি এই ফ্ল্যাটে ঢোকে তবে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। সৌমিত্র বিন্দুমাত্র না ঘাবলে পরিষ্কার জানিয়ে দিল, এই ফ্ল্যাটের অর্ধেক অধিকার আমার মায়ের। তোমার যদি থাকতে অসুবিধা হয় তবে তুমি নিজের রাস্তা দেখতে পারো, কেউ তোমাকে আটকে রাখেনি। এই বলে সে মুখের ওপর ফোনটা কেটে দিল। ওই বিশেষ দিনটার পর থেকে সৌমিত্র নিজের মায়ের সাথেই থাকতে শুরু করল এবং তার যাবতীয় দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। মাসখানেক বাদে রিনাও নিজের ভুল বুঝতে পেরে চুপচাপ সংসারে ফিরে এলো। ফ্ল্যাটের গুমোট পরিবেশটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করল। কিন্তু বৃদ্ধাশ্রমের সেই অভিশপ্ত রাতে শোনা সেই মুমূর্ষ লোকটির আর্তনাদ সৌমিত্র আজীবন ভুলতে পারেনি। নিজের বাবা মাকে কখনো একলা করে দিস না। সুপ্রিয় পাঠক, এই বাস্তব ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাবা মা হলেন একটি বিশালাকার গাছের শেকড়ের মতো। শেকড় কেটে ফেললে কোনো গাছই যেমন বাঁচতে পারে না, তেমনি বাবা মাকে বাদ দিয়ে কোনো সন্তানই প্রকৃত সুখের মুখ দেখতে পারে না। যে গর্ভধারিণী মা নিজের সন্তানকে নিজের রক্ত দিয়ে তিল তিল করে বড় করলেন, সেই মাই যদি জীবনের সায়ান্নে এসে এক মুঠো ভাতের জন্য অন্যের মুখাপেক্ষী হন, তবে তা কেবল সেই অমানুষ সন্তানের নয়, বরং গোটা মানব সমাজের গালে এক বিরাট চড়। কাড়ি কাড়ি টাকা, বিলাসবহুল ফ্ল্যাট আর কর্পোরেট চাকরি কখনোই বাবা মায়ের নিঃস্বার্থ স্নেহের বিকল্প হতে পারে না।
তবে এবার আপনারা একটু নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো, আপনারা যদি সৌমিত্রর জায়গায় থাকতেন তবে কি আপনারাও নিজেদের জন্মদাত্রী মাকে ওই নরকে ফেলে আসতে পারতেন? সৌমিত্র কি আসলেই একটা অমার্জনীয় অপরাধ করেছিল, নাকি তার স্ত্রীর নিরন্তর মানসিক চাপও এর পেছনে কলকাঠি নেড়েছিল? আর আপনাদের কি মনে হয়, অরুন্ধতির মতো একজন স্নেহময়ী মায়ের বুকের ভেতর ওই কালরাত্রিতে ঠিক কতটা রক্তক্ষরণ হয়েছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনার একটি গঠনমূলক চিন্তাধারা হয়তো অন্য কোনো পথভ্রষ্ট সন্তানকে আলোর দিশা দেখাতে পারে। আজকের এই কাহিনীটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক ও জীবনমুখী কাহিনীর নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আমরা ফিরে আসব সম্পূর্ণ নতুন কোনো রোমহর্ষক ও হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।